যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। কালো অন্ধকারে চারপাশটা এমন ভাবে মিলিয়ে গেছে কালো রঙে, যেন পৃথিবীর সমস্ত অন্ধকার নেমে এসেছে এই বাড়ির আশেপাশে। আর সেই কালো অন্ধকারের ঠিক মাঝখান থেকে মাঝে মাঝে উজ্জ্বল কিছু একটা দেখা যাচ্ছে। অন্ধকারটা ছড়িয়ে পড়েছিল গোটা গ্রাম জুড়ে। এই গ্রামের পিছনের দিকের একটা মাটির পথ ধরে হেঁটে যাচ্ছিল একজন। তার হাতে একটা হ্যারিকেন। তার পিছনেই আরো একজন হাঁটতে হাঁটতে আসছিল। সামনে হ্যারিকেন হাতে হাঁটতে থাকা লোকটা বলল, আপনি ঠিক বলছেন তো? আপনি যেমনভাবে বলছেন তেমন ভাবেই সব কিছু হবে তো? আমাদের কোনো ক্ষতি হবে না তো? আমি যখন কথা দিয়েছি তোকে, তখন তোদের গায়ের সামান্য আঁচ পর্যন্ত লাগবে না। ওরা একেবারে ঝাড়ে নির্বংশ হয়ে যাবে। তুই আমার কথা বিশ্বাস কর। আমি যা বলছি সে কথা শুধু মনে রাখ। আমার কিন্তু আমার প্রাপ্যটুকু চাই। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি যখন কথা দিয়েছি তখন আমার কাজ হলেই আপনি সমস্তটুকু পেয়ে যাবেন। লোকটার কথা শুনে পিছনে হাঁটতে থাকা লোকটা অন্ধকারে হেসে উঠল। তার সাদা ফ্যাকাশে দাঁতের সারি যেন কালো অন্ধকারের মধ্যে ঝকঝক করে উঠল একবারের জন্য। ঠিক তখনই আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কাঁপিয়ে একটা বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোতে দেখা গেল পেছনে হেঁটে আসতে থাকা লোকটার গোটা শরীরে কাপড় বলতে শুধুমাত্র লজ্জা নিবারণের জন্য এক খণ্ড কাপড়। গোটা শরীর নিরাবরণ। গোটা শরীরে ছাই কাদামাটি মাখা রয়েছে। তার দুই চোখের আশেপাশে যেন কালো পাক অকতকে হয়ে লেগে রয়েছে, যেন একটু আগেই কোনো পাক জমা ডোবা থেকে ওই লোকটা ডুব দিয়ে এসেছে। মাথার চুলের অর্ধেকটাই সেই পাকের অন্ধকারে হারিয়ে গেছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সামনে হ্যারিকেন হাতে হাঁটতে থাকা লোকটা মাঝে মাঝে নাকে কাপড় চাপা দিচ্ছে। বোধহয় পেছনের ওই বিভৎস দর্শন সাধুর শরীর থেকে ভেসে আসা পচা গন্ধ তাকে অতিষ্ঠ করে তুলেছে। কিন্তু মুখে কিছু বলার মতো সুযোগ নেই। যে গরু দুধ দেয় তার লাথি তো খেতেই হবে। তাই অদ্ভুত পচা গন্ধ সত্ত্বেও সে পথ দেখিয়ে নিয়ে চলল। পেছনের সাধুকে একবার সাবধান করে দিয়ে বলল, ও বাড়িতে কিছু শুরু হলেই সকল সন্দেহ এসে পড়বে আমার ওপর। তখন কিন্তু তুমি এখানে থেকো না। তুমি পাশের গ্রামে শ্মশানে চলে যাবে। আমি সেখানে গিয়ে ঠিক তোমার ব্যবস্থা করে দেব। একবার সবকিছু আমার হাতে চলে এলে তারপর আর কোনো চিন্তা নেই। পেছনে থাকা সাধু খিক খিক করে হেসে উঠল। তার এক হাতে ধরা নরমুণ্ডটা কিন্তু জল কাদায় ভেজেনি। অন্য হাতে ধরা রয়েছে সাদা একটা লম্বা হাড়। কোনো মানুষের অস্থির মনে হয়। শিশুদের মৃত শরীর থেকে বার করে আনা মেরুদণ্ডের হাড় কিংবা অন্য বিশেষ হাড় দিয়ে এই অস্থি প্রস্তুত করলে তাতে নাকি ফল ভালো হয়। লোকটা একবার করে সামনে এগোচ্ছে আর চারপাশে তাকিয়ে দেখছে। মাঝে মাঝে আকাশের দিক থেকে বিদ্যুৎ চমকের গড়গড় শব্দ শোনা যাচ্ছে। হ্যারিকেনের আলো থর থর করে কেঁপে ওঠে। এই গ্রামের পথে যেন একটা ঠান্ডা বড় বড় হিমেল স্রোত বয়ে যায় মাঝে মাঝে। শীত পেরিয়ে গেছে, এখন বসন্ত।
তবুও মাঝে মাঝে রাতের দিকে ভীষণ ঠান্ডা হাওয়া অনুভব হয়। সাধু পেছন থেকে হেসে বলল, তুই এখনো ভয় পাচ্ছিস? আমি আমার কাজ যদি করতে না পারি তাহলে কি হবে সেইটা কি ভেবে দেখেছিস? আমার অবস্থা তো আপনি জানেন না। সে কথা জানলে আপনি এ কথা বলতে পারতেন না। দেখ, তোকে আমার উপর ভরসা করতেই হবে। আমি যে কাজ করতে চলেছি তুই ভরসা না করলে কিন্তু আমি সেই কাজ করতে পারবো না। ওই তো এসে পড়েছি আমরা। লোকটা অবাক হলো। সাধুকে সে সমস্ত কথা বললেও আসল জায়গার ব্যাপারে কোনো কথা বলেনি। তাহলে সাধু কি করে জানলো বিষয়টা? বাড়ির পিছনের দিকটা ছোট জঙ্গল মতো জায়গা। সেই জঙ্গলের এক পাশের চৌহদ্দির ফাঁক দিয়ে ওরা ভেতরে ঢুকে পড়ল। তারপর বাড়ির পেছনের দিকের জমির কাছে সাধু এসে বসল। মরার মাথাটা মাটির ওপর রাখল। সাদা হাড় দিয়ে কি সব যেন মরার মাথার আশেপাশে চিহ্ন করে দিল। তারপর বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগলো। একটা আলো জ্বলছে। সামনে রাখা মশালের আলোয় সাধুর মুখটা অদ্ভুত মনে হচ্ছে। তার গোটা শরীরে মাখা জলকাদা এখন শুকিয়ে আসতে শুরু করেছে। লোকটা একটু দূরে দাঁড়িয়ে সে দৃশ্য দেখতে লাগলো। ভাগ্যিস এখন এই বাড়িতে কোনো লোক নেই। থাকলেও যে এত রাতে কেউ সে দৃশ্য দেখার জন্য বাইরে বের হতো তার নিশ্চয়তা নেই। কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না। সাধু একভাবে নিজের মন্ত্র উচ্চারণ করেই চলেছে। একসময় লম্বা লম্বা নখে এক খাবলা মাটি তুলে নিল সামনে থেকে। তারপর সেই মাটিটা মলার মাথার ওপর রেখে কি যেন ঢালল। তাতে একসময় সাধুর মুখে হাসি ফুটে উঠল। মলার মাথার উপরে থাকা সেই মাটিটা তুলে নিয়ে গোটা বাড়ির চারপাশটা ছড়িয়ে দিল। তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, আর কোনো চিন্তা নেই, এইবার তোর মনস্কামনা পূর্ণ হবে। একটু একটু করে ধ্বংস হবে সব কিছু। আরে এ আপনি কি করলেন? আপনাকে বললাম যে এমন কিছু করুন যাতে এ বাড়ির লোকেরা হাড়ে হাড়ে টের পায় আমার সঙ্গে শত্রুতা করার পরিণাম। কিন্তু আপনি, আচ্ছা এসব হবে কি করে বলুন তো? সাধু কিন্তু হাসতে লাগলো। তার চোখের দৃষ্টি তখন চলে গেছে বাড়ির ঠিক উল্টো দিকের চৌহদ্দির কাছে। তার চোখের দৃষ্টি অনুসরণ করেই মশালের আলোটা তুলে ধরল লোকটা। আর তারপর সামনের দিকে তাকিয়ে দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। লম্বা কালো একটা ছায়া মূর্তি ঝুঁকে রয়েছে সামনের দিকে। তার টকটকে দুটো লাল চোখ, মুখ থেকে বেরিয়ে আসা অসংখ্য দাঁতের সারি, আর তার মধ্যেই একটা লাল লকলকে জিভ যেন মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসছে। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। তার কানে আসতে লাগলো সাধুর গলা, আজ থেকে এই বাড়ির সকল কর্তৃত্ব ওর হাতে থাকবে। সর্বনাশ যা হওয়ার তা শুরু হবে কাল থেকেই। অট্ট হাসিতে চারপাশটা ভরে উঠতে লাগলো। আর লোকটা অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখল মৃত্যুর মতো সেই কালো বিভীষিকাকে। মাঝরাত, চারিদিক নিস্তব্ধ। ঘুমন্ত শহরের ফাঁকা রাস্তাগুলো যেন কিছু বলার চেষ্টা করছে, এবং হঠাৎই অন্ধকারের বুক চিরে ভেসে আসে এক কর্কশ হাসি।
আজকের গল্পটা শুধু একটা বাড়ি নিয়ে নয়, এটা এক অভিশপ্ত বাস্তু যার দেয়ালগুলো আজও শূন্যতায় কান্না করে, আর প্রতিটি কোণ থেকে জেগে ওঠে অতীতের আতঙ্ক। রাঘবের বাস্তু একটি পরিত্যক্ত বাড়ি যা বহন করে মৃতদের নিঃশ্বাস আর জীবিতদের ভয়। লোকজন বলে যেই সেখানে রাত কাটাতে গেছে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসেনি। তুমি কি সাহস রাখো এই গল্পটা একা নিঃসঙ্গ রাতে শোনার? তাহলে আলো নিভিয়ে বসে পড়ো, কারণ মাঝরাতের গল্প চ্যানেলের এই বিশেষ নিবেদন তোমার নিঃশ্বাস পর্যন্ত আটকে দিতে পারে। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও রাঘবের বাস্তু। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও রাঘবের বাস্তু। চোখের সামনে আমি যে কতবার মৃত্যু দেখেছি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। কত চরম পরিস্থিতিতে পড়ার সময় মনে হয়েছে এই শেষবার, এখান থেকে ফেরবার কোনো পথ নেই। কিন্তু শেষমেশ গিয়ে বুঝতে পেরেছি আছে। আসলে মাথার উপর তো মধুসুন্দরী দেবীর হাত ছিলই, তাই সহজে কোনো বিপদ আমায় গ্রাস করতে পারেনি। চরম বিপদের সময় দেবী কিংবা কাল ভৈরব কিংবা আরও অনেকেই আমায় সাহায্য করেছেন। না হলে আজ এখানে বসে তোমাদের এই সমস্ত কথা বলার জন্য আমি থাকতাম না। কবেই পঞ্চভূতে বিলীন হয়ে যেত গোটা শরীর। তাহলে বরং ভালোই হতো, আপনার এই গাঁজাখুরি গল্প আমাদের শুনতে হতো না। কথাটা কিশোরী আস্তে আস্তে বলেছিল। আজ সকালেই কিশোরীর সঙ্গে তারানাথের একটা ছোটোখাটো কথা কাটাকাটি হয়ে গেছে। সকালে যখন এসেছি তখন তারানাথ খদ্দেরের হাত দেখছিল। সে চলে যেতেই কিশোরীকে ডেকে তারানাথ বলল, লোকটার হাত দেখলাম, তার ভবিষ্যৎ সুপ্রসন্ন, অর্থযোগ রয়েছে। আগে তোমাদের মতোই চাকরি করত, এখন নিজের ব্যবসা করছে, বুঝলে? নিজের ব্যবসা করা তো আর মুখের কথা নয় ঠাকুরমশাই। থাকি মেজবাড়িতে, তার উপর আবার নিজের ব্যবসা করব কি করে? অত টাকার পুঁজি কোথায়? তাছাড়া বাজারের যা অবস্থা আপনি তো জানেন। এই যুদ্ধের পরিবেশে কেউ ব্যবসা করে লাখপতি হচ্ছে, আবার কেউ ফকির হয়ে যাচ্ছে। জীবনে কিছু করতে গেলে তো বিপদের ঝুঁকি নিতেই হবে, বুঝলে? চাকরি বাকরি ছেড়ে একটা ব্যবসার সন্ধান করতে থাকো। একটা ব্যবসা ভালো করে দাঁড় করাতে পারলে আর চিন্তা থাকবে না। তবে তোমার দ্বারা তা হবে না, তোমার সব কিছুতেই অবিশ্বাস যে। কথাটা তারানাথ হাসতে হাসতে বলেছিল, কিন্তু কিশোরীর বোধ হয় বড্ড গায়ে লাগলো। সেও এবার বলে উঠল, শুনুন ঠাকুরমশাই, আপনার ওই বাড়িয়ে বাড়িয়ে রং চড়িয়ে বলা গল্পে আমি মোটেও বিশ্বাস করি না। আর আমি না কখনো মিথ্যে কথা বলি না, বুঝলেন? অবিশ্বাস থাকলে পৃথিবীতে কেউ বড় হতে পারে না, বুঝলে? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলি? এই কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে বিজলি বাতির তলায় বসে সকলেই অনেক কিছু বলতে পারে। যাও না একবার গ্রামের দিকে যাও, সেখানে রাত কাটিয়ে এসো না কটা দিন। আমি এক্ষুনি একটা গ্রামের নাম বলছি, যাও না সেখানে গিয়ে একটা রাত কাটিয়ে এসো। সেখানে গিয়ে যদি একটা রাত কাটিয়ে আসতে পারো তাহলে বুঝবো। ক্রমে ক্রমে যখন ব্যাপারটা বাড়তে লাগলো তখন আমি থামাবার জন্য মধ্যস্থতা করে বললাম, আরে আরে করছেন কি? এত সুন্দর একটা সকালে আবার এসব কেন? এসব বাদ দিয়ে বরং একটা গল্প বলুন না। এই কিশোরী, তুমি চুপ করো তো ভায়া।
এরপরে কিশোরী আর তারানাথ দুজনেই চুপ করেছিল, কিন্তু মনে মনে তারানাথ যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছিল তা বুঝতে পারছিলাম। তারপর কথায় কথায় কোথা দিয়ে যেন বিপদ আর মৃত্যু পর্যন্ত আমাদের গল্পটা গিয়ে পৌঁছল। এবার কিন্তু আর তারানাথ কিশোরীর কথায় রাগ করল না, তার বদলে হেসে বলল, মিথ্যে কথা বলে কিংবা রং চড়িয়ে বলে তোমাদের আশ্চর্য করতে চাইলে সে একটা আলাদা কথা ছিল। আচ্ছা, তোমাদের আশ্চর্য করে কি হবে বলো তো? তোমরা তো আর আমার খদ্দের নও। খদ্দেরকেই আমি আশ্চর্য করার চেষ্টা করি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে যে করি না সেটাও নয়। অবিশ্বাসী নাস্তিক কেউ সামনে এসে পড়লে তখন তাদেরকে একটুখানি সামান্য ক্ষমতা দেখিয়ে আশ্চর্য করে ফেলি, যদিও তাতে আমার কাজের সুবিধাই হয়। হ্যাঁ, তা কেমন বলুন তো? ওই রুমালে বেলফুলের গন্ধ কিংবা আকাশ থেকে মন্ডা মিঠাই পেরে আনা নাকি? কিন্তু আপনি তো আবার বলেছেন ওসব আপনার ভালো লাগে না। আরে, নিম্ন স্তরের ক্ষমতা বলতে কি শুধু এইটুকুই আছে? না, তাছাড়া আরও অনেক আছে, সে একদিন দেখাবোক্ষণ। তবে আজ বোধ হয় কিশোরীর মনটা ভালো নেই। কি ঠিক বললাম তো কিশোরী? না না ঠাকুরমশাই, তেমন কোনো কথা নয়। আসলে আমাদের মেজবাড়িতে কিছু একটা গণ্ডগোল হয়েছে, বুঝলেন? রাতের বেলা অনেকে ভয় পাচ্ছে, চিৎকার করে উঠছে হঠাৎ হঠাৎ। দেখুন, অযথা তো কেউ চিৎকার করবে না, তাই না? কিন্তু মুশকিল হলো কেউ নাকি কিছুই দেখেনি, অথচ বন্ধ ঘরের মধ্যে কেউ একটা তো এসেছিল, এটা সবাই হলফ করে বলছে। আর আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন? সেই যে যতীন, যাকে আমি যুক্তিবাদী বলে জানতাম, সেই যতীন পর্যন্ত কাল রাতে আমায় বলেছে যে তার বিছানার উপরে নাকি কেউ এসে বসেছিল। অথচ তার পাশে শুয়েছিল রমাকান্ত, সে কিন্তু কিছুই দেখেনি। আশ্চর্য! এতদিন তো তোমাদের মেষবাড়ির ব্যাপারে এমন কোনো কথা শুনিনি। হঠাৎ করে এমন ব্যাপার কেন? বাস্তুর কি কোনো পরিবর্তন হলো? বাস্তুতে হঠাৎ করে কোনো পরিবর্তন হয় নাকি ঠাকুরমশাই? কিন্তু আমি তো শুনেছি বাস্তু শুভ থেকে অশুভ হতে অনেক সময় লাগে। তা তো লাগেই, কিন্তু এসব তো আর আমাদের বোঝার কথা নয়। ঠিক কখন থেকে আস্তে আস্তে শুভ কিংবা অশুভ ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি যখন ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে হয়, তখন আমাদের চোখে এসে পড়ে। নিশ্চয়ই ওই মেষ বাড়িতে কিছু একটা পরিবর্তন হয়েছে সম্প্রতি। মানে মনে করো, কয়েক মাস আগের মধ্যে মেষ বাড়ি কিংবা তার আশেপাশে কেউ মারা গেছে বা... কিশোরী মাথা নাড়াতেই তারানাথের মুখে একটা চিন্তার ভাঁজ পড়ল। গম্ভীরভাবে কি যেন একটা ভেবে নিয়ে সে বলল, না, তেমন কিছু তো আমার জানা নেই ঠাকুরমশাই, কিন্তু কিছু একটা তো হচ্ছে, বুঝলেন? দেখুন, আপনি তো জানেন যে আমি এইসব ব্যাপারে চট করে বিশ্বাস করি না, কিন্তু যে কজন মেজবাড়িতে ভয় পেয়েছে কিংবা যারা ওসব কথা বলছে, তারা কিন্তু সবাই আমার মতোই যুক্তিবাদী। ভূতের প্রসঙ্গ তারা এক ফুৎকারে উড়িয়ে দেবে। অথচ আশ্চর্য ব্যাপার, কেউ ভালোভাবে কিছু দেখেনি, কিন্তু সবাই বুঝতে পেরেছে যে তাদের ঘরে কেউ একটা এসেছিল, অথচ তার বর্ণনা কেউ দিতে পারছে না। বাস্তুতে সামান্য গন্ডগোল হয়েছে, ও কিছু চিন্তা করো না। আর যখন তুমি যাবে তখন আমার কাছ থেকে একটা জিনিস আমি তোমায় দিয়ে দেব। মেষ বাড়িতে নির্দিষ্ট কয়েকটা জায়গায় সেটা রাখবে। তারপরে তার কি ফল পেলে আমায় পরদিন জানিও, তাহলেই হবে। তবে আশা করি কারো কোনো ক্ষতি হবে না এর মধ্যে। রাতের বেলা কেউ যেন একা না থাকে, বিশেষ করে অন্ধকার করে রাখবে না ঘরে। অন্তত একটা কোনো আলো জ্বালিয়ে রাখবেই অবশ্যই, কিন্তু কিছুদিন এভাবে চলুক, তারপরে অবস্থা যা হয় তা বুঝে আমি কিছু একটা ব্যবস্থা করব। কিচ্ছু চিন্তা করো না, তুমি যা বললে তাতে আমি এই মুহূর্তে কারো কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা দেখছি না। তবে কেউ ভয় পেয়ে নিজের কোনো ক্ষতি না করতে থাকে সেই দিকে লক্ষ্য রেখো। তারানাথের কথা শুনে বুঝতে পারলাম তার মন খানিকটা নরম হয়ে এসেছে। কিশোরী আর তেমন কিছু বলল না, কিন্তু তার মুখটা
কেমন থমথমে হয়ে রইল। কিশোরী আসার সময় আমায় বলেছিল, কিন্তু ব্যাপারটা যে এমন বাড়াবাড়ি তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর তারানাথ বলল, বেশ, ওই নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। যখন বাস্তুর কথাই বললে, তখন তোমাদের এমনই একটা গল্প আজকে বলি। ও গল্প নয়, ঘটনা, সত্যি ঘটনা। শোনো তবে। একবার এক গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। সে গ্রামে এক গৃহস্থের এমনভাবেই বাস্তু অশুভ হয়ে উঠেছিল হঠাৎ করেই। কিন্তু সেক্ষেত্রে বাইরে থেকে কেউ একজন কাজটা করেছিল। আশা করি সে গল্প শুনতে তোমাদের ভালোই লাগবে। তবে হ্যাঁ, রং চড়িয়ে কিংবা কোনো মিথ্যে কথা বলে নয়। যা হয়েছিল সেই কথাই বলবো। চরম বিপদে পড়েছিলাম সেখানে একবার। একটা গল্প যে আস্তে আস্তে জড়িয়ে আসছে সেটা বুঝতে পেরে মনে মনে বেশ খানিকটা স্বস্তি পেলাম। বুঝতে পারলাম কিশোরীও যেন খানিকটা ধাতস্থ হয়েছে। তারানাথ সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে একবার লম্বা ধোঁয়া ছেড়ে বলল, তখন শীতের শেষ, বসন্তের সময়। বসন্তের সময় গ্রামগঞ্জ যেন নতুন করে সেজে ওঠে। বসন্তের পাতা ঝরা গাছের সমস্ত পাতা যায় ঝরে, ফ্যাকাশে হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। গ্রামের পথ চলতে চলতে এমন গাছের দেখা মেলে অবশ্যই। আবার বসন্তের শেষের দিকেই নতুন পাতা আসতে শুরু করে। বসন্ত যেন একদিকে মৃত্যু আর একদিকে জন্মের এক সন্ধিক্ষণ। গ্রামের পথে দিনের বেলা বসন্তকালে হেঁটে যেতে বড়ই ভালো লাগে। ঠান্ডা হাওয়া মাঝে মাঝে যেন শরীর ছুঁয়ে যায়। মাথার উপর সূর্য তখনও জ্বলছে। সে সময় ক্লান্তিও কম আসে। গ্রামের পথে যাযাবরের মতো যার জীবন, তার তো এমন বসন্তের সময় সবচেয়ে ভালো লাগবে। আমারও তাই হয়েছিল। তা সেই বসন্তের শেষের সময় একবার টানা 2 দিন হেঁটে এক গ্রামে গিয়ে পৌঁছালাম। টানা বলতে রাতের বেলা বিশ্রাম নিয়েছিলাম, তাছাড়া ক্লান্ত হয়ে পড়লে কোথাও একটু জিরিয়ে নিতাম। গ্রামের নাম কুসুমপুর। গ্রামের শেষের দিকে একটা ছোট মতো নদী বাঁক নিয়ে চলে গেছে। সেই নদীর ধার ধরেই আমি গ্রামে প্রবেশ করেছিলাম। যখন গ্রামে গিয়েছি তখন দুপুরের সময়। শান্ত দুপুরে গ্রামের মাঠে গরু চড়ে বেড়াচ্ছে। 2-1 মানুষজন এখানে ওখানে দেখা যায়। পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু জল খাওয়ার প্রয়োজন। এমন কথা ভেবে হাঁটতে হাঁটতে সামনের দিকে যে বাড়িটা চোখে পড়ল, সেই বাড়ির দিকেই এগিয়ে গেলাম। এতদিন পর মনে হয় যদি সেদিন সেই বাড়িটার কাছে না গিয়ে পৌঁছাতাম, তাহলে হয়তো সব কিছু অন্য রকম হয়ে যেত। কি একটা আকর্ষণে এগিয়ে গিয়েছিলাম সেই বাড়িটার দিকে। বাড়ির সামনের দিকে একটু ছোট্ট উঠোন। উঠোনের কাছে একটি বাচ্চা ছেলে বসেছিল। বয়স কত হবে, ওই 6-7 মতো। সে আমায় দেখতে পেয়ে আমার দিকে তাকিয়ে হাসলো। আমি বললাম, বাড়িতে বড়রা কেউ আছে দাদা? সঙ্গে সঙ্গে সে বাড়ির ভিতরে চলে গেল। বোধহয় আমায় অচেনা দেখে একটু ভয় পেয়েছে। তারপরেই একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে এলো বাইরের দিকে। তার চোখের দৃষ্টি কেমন যেন ফ্যাকাশে, মাথার চুল উস্কো খুস্কো, পরনে একটা ফতুয়া আর একটা ধুতি মাল কোচা মেরে জড়িয়ে রাখা। আমায় দেখে বলল, কি ব্যাপার সাধু বাবা, আপনি কি কিছু খুঁজছেন? তেমন কিছু নয়, আসলে এই পথ ধরে আসছিলাম, বড় জল পিপাসা পেয়েছে। আমায় যদি একটু জল পান করাও। আসলে বড় রোদের তাপ, তার উপর। এই রে, দেখেছেন
আমারই তো বোঝা উচিত ছিল। যা গরম পড়েছে আর যা রোদের তাপ, ক্ষমা করবেন আমায় সাধু বাবা। আসুন আসুন, আপনি ভেতরে এসে বসুন, আমি এক্ষুনি জল বাতাসা আনছি। কথাটা বলেই সে বাড়ির চৌহদ্দির চারপাশে বেড়া দিয়ে তৈরি করা একটা দরজা ছিল, সেটা খুলে দিল। আমি বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য পা রাখতে যাব, এমন সময় হঠাৎ করে মনে হলো কি যেন একটা হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। তোমরা বললে বিশ্বাস করবে না, সেই রোদের আলোয় চারপাশটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঠিক তার মধ্যেও যেন আমি দেখতে পেলাম আমার মুখোমুখি বাড়ির সামনে একটা কালচে ছায়া মুহূর্তের জন্য আমার দিকে সোজা এসে তাকালো। তারপরেই সেটা খান খান হয়ে মিলিয়ে গেল হাওয়ার মধ্যে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম সামনের দিকে। আমায় দেখেই বোধহয় একটু চমকে উঠেছিল আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা। তার নাম রাঘব চক্রবর্তী। কি হলো সাধু বাবা, অমনভাবে থমকে দাঁড়িয়ে গেলেন যে? আমি মুখে কিছু বললাম না, বাতাসটাকে অনুভব করার চেষ্টা করলাম। সে আশ্চর্য ব্যাপার, গ্রামের পথের কাছে দাঁড়িয়ে যে বাতাসকে আমি অনুভব করেছি, তার থেকে রাঘবের বাড়ির বাতাস যেন সম্পূর্ণ আলাদা। যেন মনে হয় দুই স্থানের মাঝে অন্য একটা স্থান হয়ে গেছে। দিনের বেলা বলে হয়তো ভালোভাবে অনুভব করতে পারছি না, তবে রাতের বেলা হলে এখানে যে কিছু একটা ঘটবে সেটা বেশ বুঝতে পারছিলাম। বললাম, না কিছু না। আচ্ছা রাজু, তোমার বাড়িতে আর কে কে আছে? কথাটা বললাম রাঘবের মন খুঁড়িয়ে দেওয়ার জন্য। বাড়ির ভিতরে প্রবেশ করতে বুঝতে পারলাম বাতাসটা যেন ভারী হয়ে আমার উপরে একটা চাপ সৃষ্টি করতে চাইছে। আশেপাশের বাতাসের মধ্যে কিছু একটা আছে, এমন কিছু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। রাঘব সেসব কিচ্ছু বুঝতে পারছিল না। সে সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে আর কি যেন বলে চলেছে। তার ৬-৭ বছরের ছেলেটা আবার দাওয়ার কাছে ধুলোয় বসে লম্বা লম্বা দুটো লাঠি দিয়ে কি যেন খেলে চলেছে। রান্নাঘরের কাছে বোধহয় রাঘবের বউ কোনো কাজ করছিল। রাঘব গিয়ে সেখান থেকে জল আর বাতাসা নিয়ে এলো। দাওয়ার কাছে সেগুলো রাখতেই আমি এগিয়ে গিয়ে জলের গ্লাসটা তুলতে যাব, এমন সময় জলের গ্লাসের দিকে তাকিয়ে দেখি জল কোথায়, গ্লাসের মধ্যে টক টক করছে লাল রক্ত। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মুখের কাছ পর্যন্ত নিয়ে এসেছিলাম সেই জল। হঠাৎ করেই মনে হলো জলের ভিতরের রক্তের সঙ্গে একটা অদ্ভুত পচা গন্ধ এসে ধাক্কা দিচ্ছে আমার নাকে। জল আর গলা পর্যন্ত উঠল না, নামিয়ে রাখলাম। রাঘব বলল, কি হলো সাধু বাবা, আপনি জল খেলেন না? আপনি যে বললেন আপনার বড় তেষ্টা পেয়েছিল। না রাজু, জল তেষ্টাটা ঠিক কি করে যেন হঠাৎ করেই কমে গেল। এখন আর জল খাবো না। সাধু বাবা, জল তো খেলেন না, অন্তত বাতাসাটা তো খান। না হলে আমার বাড়িতে আপনি এসে কিছুই মুখে না দিয়ে চলে গেলে আমার যে অকল্যাণ হবে। এটা বলতে পারছিলাম না যে অকল্যাণ হয়েছে। এই বাড়িতে এমন কিছু একটা হয়েছে যা সাধারণ নয়, যে কারণে তার গ্লাসে করে আনা জল হঠাৎ করে আমার সামনে রক্ত হয়ে গেছে। কি মনে হতে বাতাসাটা হাতে তুলে নিলাম আর সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম মাটির ওপর। আশ্চর্য হয়ে দেখলাম বাতাসাটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই এক টুকরো জীবন্ত পোড়া কাঠ কয়লায় পরিণত হয়ে গেছে বাতাসাটা। তার থেকে ভেসে আসছে শ্মশানের মরা পোড়ার গন্ধ। পেটের ভেতরটা গুলিয়ে উঠল আমার। বাতাসাটা ছুঁড়ে ফেলে দিতেই বোধহয় রান্নাঘর থেকে কোনো কারণে রাঘবের বউ বেরিয়ে এসেছিল। তার মাথায় ঘোমটার ফাঁকে সে এক মুহূর্তের মধ্যে ব্যাপারটা দেখেছিল। রাঘবকে ইশারায় সে ডাকল। আমি ততক্ষণে
দাওয়ার উপর বসে পড়েছি। এমন ঘটনা আমি খুব কমই দেখেছি। একটু পরে রাঘব ফিরে এসে বলল, সাধু বাবা, আপনি জল খেলেন না, বাতাসাও ছুঁড়ে ফেলে দিলেন। কি হয়েছে বলুন তো? আপনি কি জল বাতাসার মধ্যে কিছু দেখেছেন? চমকে উঠলাম রাঘবের কথা শুনে। বললাম, তোমার সত্যি কথা বললে তুমি সহ্য করতে পারবে? দেখো রাঘব, আমার মনে হয় তোমার বাড়িতে কিছু একটা হয়েছে। এই বাড়িতে প্রবেশ করার সময় থেকেই আমি বুঝতে পারছি এই বাড়িতে অশুভ কোনো একটা শক্তি রয়েছে। তার প্রভাব এতই বেশি যে এই দিনের বেলা সূর্যের আলোর মাঝেও সে তার প্রভাব বিস্তার করছে। তার জন্যই ওই জল আমি মুখে দিতে পারিনি, এমনকি বাতাসাটা পর্যন্ত আমি স্পর্শ করতে পারলাম না। রাঘবের ছেলেটা উঠোনের একপাশে খেলছিল। সে দুটো লাঠি হাতে নিয়ে বাড়ির পিছনের দিকে চলে গেল। এমন কিছু যে একটা হয়েছে সেটা আমিও বুঝতে পারছিলাম সাধু বাবা, কিন্তু আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু কি আমি বুঝতে পারি? তবুও 2-3 দিন ধরে রাতের বেলায় যা যা ঘটে চলেছে তাতে আমিও বেশ ভয় ভয় রয়েছি। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন। আমার বাড়িতে তো কিছুই খেতে পারলেন না, আসুন ওই পাশের বাড়িতে গিয়ে সেখানে না হয় একটু জল বাতাসা মুখে দেবেন। রাঘবের বাড়ির চৌহদ্দির মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ কেমন যেন অস্বস্তি হচ্ছিল একটা। যেই পাশে গদাইয়ের বাড়িতে গেলাম, সব কিছু যেন এক মুহূর্তে ঠিক হয়ে গেল। গদাইয়ের বাড়িতে গিয়ে দাওয়ার কাছে বসে সত্যি বলতে আমি শান্তি পেলাম। গদাই তখন এসে পড়েছে, বলল, সাধু বাবা, আসুন আসুন। আর বলিস না গদাই, তুই তো জানিস আমার বাড়ির অবস্থা এখন কেমন হয়েছে। সাধু বাবাও সেখানে কিছুতেই থাকতে পারলেন না, জল খেতে পারলেন না, বাতাসা খেতে পারলেন না। সাধু বাবার জন্য একটু জল এনে দে তো ভাই। গদাই জল এনে দিল। গদাইয়ের দেওয়া জল কিন্তু বেশ শান্তিতেই আমি খেলাম। অনেকক্ষণ পর জল খেয়ে তেষ্টা মিটল আমার। বললাম, সবই তো হলো, কিন্তু সমস্যাটা কি? তোমার বাড়ির অবস্থা তো খুব একটা ভালো নয়। তোমরা এখানে আছো কি করে? না থেকেই বা কি করব বলুন? আমার যে আর উপায় নেই। ওটা ছাড়া আমার যে আর মাথা গোজার কোনো জায়গাই নেই। ছেলে বউ নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তাহলে। তাই কোনো রকমে ওখানে রয়ে গেছি, যা থাকে কপালে। আর বলবেন না সাধু বাবা, আমায় সব কথা বলার পরেও তো আমি সঙ্গে সঙ্গে বলেছি একটা ভালো সাধু ডেকে একটা পুজো করিয়ে নি। কিছু নিশ্চয়ই হয়েছে, বোধহয় বাড়ির বাস্তুতে কোনো গন্ডগোল হয়েছে। না গো ভাই, যা সমস্যা হয়েছে তা পুজো করে কিছুই হবে না। অনেকটা সময় ধরে কোনো অশুভ কিছু একটা আস্তানা গেড়ে বসেছে। এত সহজে সে ছাড়বে না। যে আমায় ওখানে টিকতে দেয়নি, সে এত সহজে তোমাদের বাড়ি ছাড়বে ভেবেছ? কিন্তু এখনো তোমাদের কেন কিছু হয়নি সেটা ভেবেই আশ্চর্য লাগছে আমার। রাঘবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। প্রথমে তাকে দেখে যে অদ্ভুত মনে হয়েছিল তার কারণটা এবার বুঝতে পারলাম। ক্রমে ক্রমে 3 জন মিলে কথা বলতে গোটা ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। রাঘবের বাড়িতে যে কিছু একটা হয়েছে সেটা সম্প্রতি রাঘব বুঝতে পেরেছে, গদাইও বুঝতে পেরেছে, কিন্তু তারা আর কি করবে? একটা তান্ত্রিকের সঙ্গে ওরা কথা বলেছিল, কিন্তু সেই তান্ত্রিক এখানে এসে সমস্ত কিছু দেখে শুনে কিছুই করতে পারবো না বলে জানিয়ে দিয়েছে। সাধু কিংবা তান্ত্রিকের ভরসাতেই ওরা ছিল। আমি এসে পড়ায় দুজনেই যেন আশার আলো দেখেছে। বললাম, দেখো রাঘব, সমস্ত ব্যাপারটা আগে আমায় বুঝতে হবে। হঠাৎ করে তো আর এমনি এমনি তোমার বাস্তুতে এমন পরিবর্তন হবে না। নিশ্চয়ই কাজটা বাইরে থেকে কেউ করেছে। তোমার শত্রু কিংবা অন্য কেউ এই কাজ করতে পারে। আমার শত্রু? কিন্তু আমার শত্রু কে থাকবে বলুন তো? আমি সামান্য গরিব মানুষ,
ছেলে বউ নিয়ে কোনো রকমে মাঠে চাষ করে সংসার চালাই। আমার সাথে শত্রুতা করে কে কি পাবে বলুন তো সাধু বাবা? আমার তো অন্তত তাই মনে হয়। বেশ, একটা কাজ করো, চলো তোমার বাড়ি যাই। আজকের রাতটা তোমার বাড়িতে না থাকলে ভালোভাবে কিছু বুঝতে পারবো না। রাতের বেলা কিন্তু ওদের শক্তি বেড়ে যায়। সাধু বাবা, আপনাকে কটা কথা বলার ছিল। আসলে দুরাত আগে আমি যা দেখেছি, তারপরে ক্ষমতা থাকলে ছেলে বউকে নিয়ে কখন বাড়ি ছেড়ে চলে যেতাম। কিন্তু কি করব বলুন, এখানে পড়ে রয়েছি মাথা গোজার দায়ে। দিন তিনেক আগের কথা, একদিন রাতের বেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। উঠে ঘরের হ্যারিকেনটা জ্বালাতে গিয়ে দেখি আমার মাথার কাছে হ্যারিকেন নেই। অথচ আমার স্পষ্ট মনে আছে মাথার কাছে হ্যারিকেনটা আমি নিয়েই শুয়েছিলাম। আলো অল্প অল্প জ্বলছিল। কি আর করব, অন্ধকারেই উঠলাম। উঠে বসে ঘরের দরজার দিকে তাকিয়ে দেখি ঘরের দরজার পাল্লাটাও খোলা। বুঝতে পারলাম না কে বাইরে গেছে। পাশে বউ শুয়ে আছে। কি করব ভাবছি, এমন সময় বউয়ের পাশে চোখ পড়তে দেখতে পেলাম আমার ছেলে মাথায় সেখানে নেই। বুকের ভেতরটা সঙ্গে সঙ্গে ধকধক করে উঠল। এমনিতেই বাড়িতে অদ্ভুত ব্যাপার স্যাপার মাঝে মধ্যেই হচ্ছে, তার ওপর ওই রাত্রিবেলা মাথায় ঘরে নেই দেখে বুকটা কেমন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যে দরজার কাছে এসে দাঁড়ালাম। বাইরের দিকে তাকিয়ে দেখি চাঁদের আলো চারপাশটা ভেসে যাচ্ছে। বাড়ির চৌহদ্দির মধ্যে কেউ কোথাও নেই। কি যেন মনে হচ্ছিল সাধু বাবা, চিৎকার করে ডাকতে পারছিলাম না। যেন যেন বারবার মনে হচ্ছিল চিৎকার করে ডাকলেই কোনো একটা বিপদ হবে। একটা অদ্ভুত ধরনের ভয় যেন আস্তে আস্তে আমার পায়ের কাছটা বেয়ে উপরের দিকে উঠে আসছিল। আমি পাথরের মতো থমকে দাঁড়িয়েছিলাম। তারপর কি মনে হতে আস্তে আস্তে এগিয়ে যাই বাড়ির পিছনের দিকটায়। ঠিক তখনই শুনতে পেয়েছিলাম হাসির শব্দটা। হাসির শব্দ? হ্যাঁ সাধু বাবা, আমার ছেলেটা এমনিতে কথা কম বলে, খুব কম। অচেনা কারোর সঙ্গে তো কথা বলেই না। আমাদের সঙ্গেও কথা বললে সে হাসে মুখে শব্দ করে, কিন্তু কথা কেন কম বলে তা আমরা জানি না। হাসির শব্দের সঙ্গে সঙ্গে শুনতে পেলাম যেন বাড়ির পিছনের দিকে কেউ কথা বলছে। কোনো রকমে পাথরের মতো ভারী শরীরটাকে টানতে টানতে বারান্দা ছেড়ে এসে দাঁড়ালাম বাড়ির পিছনের দিকের দেওয়ালের কাছে। আপনি তো দেখেছেন ঘরের পিছনের দিকে একটা জায়গা আছে। দেখি সেখানে দাঁড়িয়ে দুটো লাঠি হাতে নিয়ে চাঁদের আলোর মধ্যে আমার ছেলেটা মাটির দেওয়ালে কিসের যেন আঁক কাটছে, আর আর তার সঙ্গে খিলখিল করে হেসে উঠছে, আর বিড়বিড় করে কিসব যেন বলছে। তবে সেসব আমি ঠিক বুঝতে পারছি না। তবে বিড়বিড় করছে এটা ঠিক। ছেলেটার মাথাটা ঘোরানো ছিল অন্যদিকে। আমি কোনো রকমে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ছেলেকে ডাকলাম, মাদাই, ও মাদাই, তুই ওখানে এত রাত্রে এখন কি করছিস বাবা? আমার কথায় ও কিন্তু সাড়া দিল না। তবে ওর কাঠির আঁক কাটাটা থেমে গেল। হাসির শব্দটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। আমার মনে হলো এক মুহূর্তের জন্য চারপাশে একটা একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে গেছে। কোথাও কোনো সাড়া শব্দ নেই, শুধুমাত্র যেন দূর থেকে শিয়ালের ডাক শুনতে পেলাম। আর তারপরেই যেন আকাশ বাতাস কাঁপিয়ে কি একটা হেসে উঠল বিকট আওয়াজ করে। আমি তাকিয়ে দেখি মাধাই আবার দেওয়ালে আঁক কাটতে শুরু করেছে। মাধাইও হাসছে, কিন্তু কিন্তু ওটা ওটা মাধাইয়ের গলা ছিল না ঠাকুর মশাই। আর তারপরে দেখতে পেলাম
মাথা ঠিক খাচ্ছে, আমার বাড়ির মাটির দেওয়ালের গা ঘেঁষে একটা একটা কালো লিকলিকে লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার উচ্চতা এত বেশি যে বাড়ির খড়ের চাল পর্যন্ত চলে গিয়েছে। সেখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম তার লাল লাল চোখ যেন একভাবে তাকিয়েছিল আমার দিকে, আর তার হাতটা এসে পড়েছিল আমার মাথায়ের গায়ের ওপর। আমি আর স্থির থাকতে না পেরে এবার চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে আমার স্ত্রীও ঘরের ভেতর থেকে ছুটে এসেছিল। ততক্ষণে আমার মাথায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, তার মুখ থেকে ফেনা বেরিয়ে এসেছে। সেরাতে অনেক কষ্ট করে আবার সুস্থ করে তুলেছিলাম মাথায়কে। পরদিন সকালেই গ্রামের কবিরাজকে দেখাতে হয়েছিল। শুধু কি তাই? তারপর ওই যে ওই কথাটা বল। ও কথা এখন থাক গদাই। সাধু বাবা, আপনি একটিবার আমার বাড়িতে চলুন, আপনি দেখুন কি করতে পারেন। না হলে এভাবে বেশি দিন থাকতে পারবো না। বাপ ঠাকুরদার ভিটে মাটি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে যে। বুঝতে পারছিলাম রাঘবের যে বিপদ হচ্ছে সেটা স্বাভাবিক নয়। এই বিপদ থেকে তাকে আমি বাঁচাতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। তোমরা কি জানো, ক্ষমতা আমার কিন্তু তেমন কখনোই ছিল না। নেহাত মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আর মাতু পাগলির দয়া খানিকটা পেয়েছিলাম। সাধনা করে সিদ্ধি লাভ কখনোই আমি করতে পারিনি। তাই রাঘবের বাড়িতে যে অশুভ শক্তির প্রভাব রয়েছে তার ক্ষমতা যে অনেক বেশি সেটাও বুঝতে পারছিলাম। তাকে সরাসরি আমি আটকাতে পারবো না, কিন্তু রাঘব বড় আশা করে আমার সে কথা বলেছে। তার বাড়িতে গিয়ে দাওয়ার কাছে বসলাম। রাঘবের ছেলেটি আমাদের আশেপাশে ঘুরঘুর করছিল। বড় সরল, কাঁচা মুখ। এই ছেলেটির পেছনে এমন ভাবে সেই রাতে সেই অশুভ শক্তি এসেছিল, সেটা ভাবতে যেন কেমন একটা লাগে। রাঘব ঘরে চলে গিয়েছিল। একটু পরে রাঘবের বউ বেরিয়ে এলো। তার মাথায় ঘোমটা। সেভাবেই সে বলল, ছেলেটাকে কিছুতেই ভালো করতে পারছি না। রাতের বেলা ঘুমোতে পারে না, অদ্ভুত স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। কথা বলা একদম কমিয়ে দিয়েছে। এখন যেমন দেখছেন এমন ছিল না আমার ছেলেটা, কেমন কেমন শুকিয়ে গেছে। চিন্তা করো না মা, তোমার বাড়িতে আমি আজ রাতে থাকব। তারপর দেখব তোমার বাড়িতে কি হয়। তোমার ছেলের শুধু নয়, বিপদ তোমাদের মাথাতেও নাচছে। তাই সবাইকেই এই বিপদ থেকে উদ্ধার করার একটা রাস্তা আমায় খুঁজে বার করতেই হবে। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, তা সত্যি সত্যি কোনো পথ আপনি খুঁজে বার করতে পেরেছিলেন? না মানে আপনি তো নিজেই বলেছিলেন যে ওই শক্তির সঙ্গে সরাসরি মোকাবিলা করার ক্ষমতা আপনার নেই। তাহলে অশুভ শক্তির মোকাবিলা করা আর তাকে আটকানো, এই দুইয়ের মধ্যে অনেক তফাৎ আছে। অশুভ শক্তির কোনো ক্রিয়া যখন প্রভাব বিস্তার করতে শুরু করে তখন সরাসরিভাবে তাকে কিছুতেই আটকানো যায় না। তখন তাকে অন্য পথ অবলম্বন করে তার বিপদটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করতে হয়। আমিও সেটাই ভেবেছিলাম, তবে তার জন্যে রাতের বেলা দেখা প্রয়োজন। কোন আলো ছায়া মাধব আর তার পরিবারের উপর তার করাল থাবা নামিয়ে এনেছে। আরও একটা ব্যাপার আমার মাথায় এসেছিল, এমনি এমনি তো কোনো অশুভ শক্তি রাঘবের বাড়িতে আসবে না। তার এত বড় চরম শত্রু কে? রাঘবের বাড়িতে পাশাপাশি দুটো বড় ঘর, একপাশে ছোট রান্নাঘর। তারই একটা ঘরে সে আমায় থাকতে দিল। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে যখন ঘুমোতে গেছি, মনের ভেতর কেমন যেন খচখচ করতে লাগলো।
যেন মনে হলো তার বাড়িটা আশপাশ থেকে আলাদা হয়ে যাচ্ছে। ওই বাঁশের বেড়ার চৌহদ্দির চারপাশটা একটা অন্য পৃথিবী তৈরি করেছে, যাতে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তার মধ্যে যেন একটু একটু করে দম বন্ধ হয়ে আসতে লাগলো। বিছানায় শুয়ে পড়লেও ঘুম কিছুতেই আসছিল না। অনেক রাত্রের দিকে চোখটা একটু লেগে এসেছিল বোধ হয়। ঠিক তখনই একটা শব্দ শুনে হঠাৎ আমার চোখটা খুলে গেল। একটা দরজা খোলার শব্দ। বুঝতে পারলাম পাশের ঘরের দরজাটা কেউ খুলে ফেলেছে। সেখান থেকে কেউ বেরিয়ে যাচ্ছে বাইরে। আমি তাড়াতাড়ি উঠে নিজের ঘরের দরজা খুলতে যেতে অবাক হয়ে গেলাম। আমার ঘরের দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। কে করবে এমন কাজ? রাতের বেলা ঘরের দরজা আমি ভেতর থেকে খোলা রেখে শুয়েছিলাম, তাহলে বাইরে থেকে কেউ বন্ধ করতে যাবে কেন? প্রথমে মনে হলো চিৎকার করে ডাকি, রাঘব কিংবা তার বউ যে কোনো একজন তো উঠে পড়বে নিশ্চয়ই। কিন্তু না, চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ ততক্ষণে আমি বুঝতে পেরেছি আসলে যেই কাজটা করে থাক না কেন সে আমায় আটকানোর জন্যই করেছে। কিন্তু আপনাকে আটকে রেখে কার কি লাভ হবে ঠাকুর মশাই? হবে হবে, আমায় আটকে রাখতে পারলেই তো আমি রাতের বেলা বেরিয়ে কোনো কিছু করতে পারবো না, আর না বুঝতে পারলে রাঘবকে সাহায্য করতে পারবো না। আরও একটা ব্যাপার তখন বুঝতে পারছিলাম, খুব কাছেই অমাবস্যা। তার মানে অমাবস্যার দিনে এমন কিছু একটা ঘটবে যেটা রাঘব কিংবা তার পরিবারের জন্য মোটেই ভালো নয়। অমাবস্যার রাতে এই সমস্ত অশুভ শক্তির প্রভাব আরও বেড়ে যায়। মাথার মধ্যে সব কিছু যেন মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। আর ঠিক তখনই বাড়ির পিছনের দিকে জানালার পাল্লাটার কাছে একটা শব্দ হতেই আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেদিকে। জানালার পাল্লা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখি একটা শরীর বাড়ির দিক থেকে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে পিছনের দিকে চলে যাচ্ছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম আর দেখতে লাগলাম। বুঝতে পারছি কোনো একটা শক্তি আমায় এই ঘরের মধ্যে আটকে রাখার জন্য কাজটা করেছে। কিন্তু জানালার পাল্লার বাইরে আমি তো সবই দেখতে পাচ্ছি। যে হেঁটে যাচ্ছে তাকে আমি চিনতে পারলাম না। ঠিক পরক্ষণে দেখতে পেলাম বাড়ির পিছনের দিকে বাঁশের বেড়ার চৌহদ্দি বরাবর একটা কালো ছায়া, ঠিক যেন চার পেয়ে একটা নিশাচর প্রাণীর মতো একটু একটু করে এগোচ্ছে সামনের দিকে। মনে মনে প্রমাদ গুনলাম, যে মূর্তিটা এগিয়ে যাচ্ছে পেছনে সে নিশ্চয়ই এই বাড়ির কেউই হবে। রাঘব বা তার বউ ছাড়া অন্য কেউ হতে পারে না, কারণ রাঘবের ছেলে মাদাইয়ের উচ্চতা তো অত বেশি নয়। চাঁদের অল্প আলোতে ছায়া মূর্তিটা নারী না পুরুষ ভালোভাবে বোঝা যায় না। মনে মনে ভীষণ আতঙ্কিত হয়ে পড়লাম, যদি কিছু একটা হয়ে যায়। কিন্তু রাঘবই হোক আর যেই হোক, সে রাতের বেলা বাইরে গেল কেন? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল রাঘব বলেছিল মাদাইকে বাড়ির পিছনে অদ্ভুত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার মানে সেই শক্তিটা কোনোভাবে তাকে টেনে নিয়ে গেছে। জানালার পাল্লার কাছে দাঁড়িয়ে রইলাম। দেখতে পেলাম রাঘবের শরীরটা এবার অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। চাঁদের অল্প আলোতে তাকে আমি এখন দেখতে পাচ্ছি। বাড়ির পিছনের দিকেই পয় প্রণালীর ব্যবস্থা বজায়। রাঘব সেদিকেই গিয়েছিল, কিন্তু আলো ছাড়া
রাতের বেলা কেন গেল? ওই তো আবার ফিরে আসছে। কিন্তু এ কি অবাক কাণ্ড! রাঘব সোজাসুজি তাকিয়ে আছে আমার ঘরের জানালার পাল্লাটার দিকে, আর সে হেঁটে আসছে এই দিকেই। সেই কালো ছায়াটাকে এখন আমি আর দেখতে পাচ্ছি না। রাঘব আরো একটু সামনের দিকে এগিয়ে আসতেই আমি বুঝতে পারলাম যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। রাঘবের দুটো চোখ এখন লাল ভাটার মতো জ্বলছে, মুখটা হাঁ হয়ে আছে, সেই মুখ থেকে এখন লালা গড়িয়ে পড়ছে। রাঘব আরো খানিকটা এগিয়ে এলো। একটা অদ্ভুত কণ্ঠস্বরে আমি শুনতে পেলাম কে যেন বলে চলেছে, চলে যা, চলে যা এখান থেকে, না হলে ওদের সবার সঙ্গে তুইও নিজেও মরবি। কিন্তু কেন? ওরা তো তোর ক্ষতি করেনি কখনো, তাহলে তুই কেন ওদের মারতে চাইছিস? কেন? সে কথা তোকে জানতে হবে না, তুই কিচ্ছু করতে পারবি না। আর দুদিন পরে অমাবস্যা, সেই অমাবস্যা দিন ওদের সবাইকে আমি একসাথে এখান থেকে নিয়ে যাব, গোটা পরিবারকে নির্বংশ করে দেব আমি। চলে যা, চলে যা এখান থেকে, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। কিন্তু আমি থাকতে সেটা তুই কখনোই করতে পারবি না। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। রাঘব ছিটকে এসে পড়ল ঘরের দেওয়ালের কাছে। মাটির দেওয়াল শক্ত, সে দেওয়ালের উপর পড়ার সঙ্গে সঙ্গে যেন রাঘবের মাথা ফেটে রক্ত ছড়িয়ে পড়ল চারপাশে। চাঁদের অল্প আলোতেও তার মাথার কাছ থেকে বেয়ে পড়তে থাকা রক্ত আমি দেখতে পাচ্ছি। কিন্তু রাঘব সেই অবস্থাতেই আমার দিকে তাকিয়ে হাসছে। তার মুখের একপাশ থেকে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। হাসতে হাসতে সেই কণ্ঠস্বরটা আবার বলছে, আমি চাইলে ওদের অনেক আগেই শেষ করে ফেলতে পারতাম, কিন্তু ওদের সবাইকে মারতে হবে, মারতে হবে এই অমাবস্যার রাতে। আমি আর কিছুই বললাম না। এখন কিছু বলতে গেলে রাঘবের আরো বড় ক্ষতি হতে পারে। এমনকি তার মাথা থেকে যেভাবে রক্ত পড়ছে তাতে খুব বেশিক্ষণ এমন চলতে থাকলে রাঘবকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তুই এখান থেকে যাবি কিনা সত্যি করে বল, বল বল বল, যাবি এখান থেকে? তুই রাঘবকে ছেড়ে দে, আমি এখান থেকে ঠিক চলে যাব। অমাবস্যার আগে আমি এখান থেকে চলে যাব। আমার কথায় বাইরের সেই অদৃশ্য কেউ অদ্ভুতভাবে হেসে উঠল। হাসিটা বেরিয়ে আসে রাঘবের মুখ থেকে, কিন্তু রাঘব হাসছে না। আমি স্পষ্ট বুঝতে পারছি অন্য কেউ একজন হেসে চলেছে। আমি ধপ করে বসে পড়লাম বিছানায়। ততক্ষণে রাঘব দেওয়ালের কাছ থেকে সরে এসেছে। বাইরে সেই অদ্ভুত হাসির শব্দটা বাড়ির চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো একটু একটু করে। মনে মনে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজার কাছে ধাক্কা দিতেই দেখি দরজাটা খোলা। এতক্ষণে কি কারণে যেন রাঘবের বউয়ের ঘুম ভেঙে গেছে। সামনাসামনি আমায় দেখে তাড়াতাড়ি ঘুমটা টানলো। তারপর আমি আর সময় নষ্ট না করে ছুটে গেলাম বাড়ির পিছনে। রাঘব মাটির উপর পড়ে রয়েছে, জ্ঞান হারিয়েছে, কপাল থেকে দর দর করে বেরিয়ে আসছে রক্ত। রাঘবের বউ সবকিছু দেখে ভয় পেয়ে গেল, বলল, কতবার বলেছি চলো এসব ছেড়ে চলে যাই। আমার বাপের বাড়ির কাছে যেটুকু জমি আছে তাতে কোনো রকমের মাথা তুলে থাকতে পারবো। জীবন আগে না অন্য কিছু। এখন এসব কথা বলবার সময় নেই মা, এখন তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে হবে ঘরে। চলো, মাথায় একটা কাপড় বাঁধতে হবে, তারপর গ্রামের কবিরাজকে খবর দিতে হবে। তাড়াতাড়ি চলো। কখন যেন ছুটে গিয়ে রাঘবের বউ পাশের বাড়ি থেকে গদাইকে ডেকে এনেছিল।
তারপর গদাই গেল কবিরাজ আনতে। আমি আর রাঘবের বউ সেখানেই রইলাম। অনেক সেবা শুশ্রূষার পর শেষ রাতের দিকে রাঘবের জ্ঞান ফিরল। কবিরাজ তাকে বিশ্রাম নিতে বলে গেল। অনেক রক্তক্ষরণ হয়েছে কিনা, রাঘব এমনিতেই ক্লান্ত হয়েছিল, এখন যেন আরও ক্লান্ত হয়ে পড়ল। সে আস্তে আস্তে আমায় বলল, ও এসেছিল, ও ও কাল রাতে আমার ঘরে এসেছিল। আমায় আমায় বলেছে অমাবস্যার রাতে আমরা আমরা কেউ আর বাঁচব না ঠাকুর মশাই, আমরা কেউ বাঁচব না। চিন্তা করো না, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। অমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি বিশ্রাম নাও। হ্যাঁ? রাঘবের চোখে জল দেখা গেল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলের মাথায় হাত রেখে সে কি যেন বলতে লাগলো, তবে সেসব শোনার মতো সময় আমার তখন নেই। 2 দিন পর অমাবস্যা, অর্থাৎ আজ আর কাল সময় আছে আমার হাতে। এর মধ্যেই তার ক্ষমতা নিশ্চয়ই আরো বৃদ্ধি পাবে। কেমন যেন একটা অস্থিরতা অনুভব করতে লাগলাম। কবিরাজের ব্যবস্থা হয়ে গেলে গদাইকে নিয়ে গ্রামের পথে বেরিয়ে গ্রামের এদিক ওদিক ঘুরে ঘুরে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু না, কোথাও কিছু নেই। ওই অশুভ শক্তিকে যেই রাঘবের বাড়িতে চালনা করুক না কেন, তাকে তো কোনো তান্ত্রিক কিংবা সাধুর শরণাপন্ন হতে হবে। অথচ গ্রামের আশেপাশে কোথাও কেউ নেই। পথে চলতে চলতে গদাই বলল, কি ব্যাপার সাধুবাবু, আপনি কি করছেন বলুন তো? দেখো গদাই, আমার মনে হচ্ছে সবকিছুর পেছনে অন্য কারোর হাত রয়েছে, সেটা আমি খুঁজছি। এই গ্রামে কিংবা আশেপাশে কোনো সাধু বা তান্ত্রিককে এই কয়েক মাসের মধ্যে এখানে দেখেছো? মানে ওই রাঘবের বাড়িতে এসব ঘটনা শুরু হওয়ার আগে। সাধু বাবা, সেরকম কিছু তো মনে পড়ে না। যে তান্ত্রিককে আমরা ডেকে এনেছিলাম সে তো বাড়িতে ঢুকতেই চায়নি। বলেছিল কোনো এক অশুভ শক্তি নাকি অনেক সময় ধরে রয়েছে, কিন্তু সেটা কি করে হয়? রাঘবের বাড়িতে সমস্যা তো শুরু হয়েছে মাত্র কিছুদিন আগে। সেটাই তো, রাঘব যখন ওই বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিল, মাটি খুঁড়ল, তারপর বাঁশের বেড়া দিয়ে চারপাশটা ঘিরে নেওয়ার পর থেকেই তো এসব শুরু হয়েছে। বাড়ির পূর্ব কোণে একটা গাছ ছিল, বেলগাছ। তখন বেলগাছটা কাটতে হয়েছিল। বলেছিলাম ও গাছ কাটিস না, ও গাছ তোর বাড়ির লক্ষ্মী, কিন্তু আমার কথাই শুনল না। কথাগুলো শুনতে শুনতে অন্য একটা ধারণা আমার মাথায় বারবার এসে ধাক্কা দিচ্ছিল। তাহলে কি ওই বেলগাছটা আর বাড়ির বেড়ার সাথে কোনো সম্পর্ক রয়েছে? কিচ্ছু বুঝতে পারছি না। হাতে বেশি সময়ও নেই, আজকের দিনটা আর কালকের দিনটা। গদাইয়ের সঙ্গে গ্রামের চারপাশ ঘুরে বেড়ালাম। যখন বাড়িতে ফিরে এসেছি তখন রাঘব বোধহয় ঘুমিয়ে পড়েছে। ছেলেটা বাড়ির উঠোনে খেলছে, রাঘবের বউ রান্নাঘরে কাজ করছে। আমি আমার ঘরে বসে ভাবছি। হঠাৎ মুখ তুলে দেখি ছেলেটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যেন বাচ্চার চোখের দৃষ্টি নয়। একটু সময় লাগলেও আমার বুঝতে দেরি হলো না, মাধাইয়ের চোখের মধ্যে থেকে যেন অন্য কেউ আমায় দেখার চেষ্টা করছে। তার স্থির পাথরের মতো দৃষ্টি, মুখটা হাঁ হয়ে আছে। দুটো হাতে সেই দুটো লাঠি ধরা তখনও। সে লাঠির মাথাগুলো তীক্ষ্ণ। একটা লাঠি সে এমন ভাবে বাড়িয়ে রেখেছে যেন সুযোগ পেলেই সেই লাঠিটা আমার গলা বরাবর চালিয়ে দেবে। চারপাশ
রোদের আলোয় ধপধপ করছে। বাতাসে অন্য কোনো গন্ধ নেই। একটা ভারী চাপা কটু গন্ধ হঠাৎ আমার চারপাশ ঘিরে ফেলল। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম, কিন্তু মাদাইয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না। কি মনে হতে বললাম, কে তুমি? কেন এসব করছো? অবাক হয়ে তাকিয়ে দেখলাম মাদাইয়ের মুখটা নড়ল না। চোখের দৃষ্টি তার আগের মতোই। দুহাতে ধরে রাখা দুটো লাঠি নিয়ে সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। অথচ তার গলার ভেতর থেকে বেরিয়ে আসছে আর একটা গলা। তুমি চলে যাও এখান থেকে, তুমি কিছু করতে পারবে না। যা হওয়ার তাই হবে। তোমার হাতে কিছু নেই, শুধু শুধু এতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি কে? আর এখানে যা হয়ে চলেছে তার কারণ কি? আমি সব কিছু না জেনে তো এখান থেকে যাব না। সে সমস্ত কিছু তুমি এখন জানতে পারবে না, সঠিক সময় হলে জানতে পারবে। কিন্তু যাদের তুমি বাঁচাতে চাইছো তারা নিষ্কলঙ্ক নয়, তাদের রক্তে রয়েছে অভিশাপ। সেই অভিশাপের ফল তারা পাবেই। কিন্তু ওই বাচ্চা ছেলেটা, ওই 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 মহিলা, রাঘব, এরা কার কি ক্ষতি করেছে? এমন কি ক্ষতি করেছে যার জন্য তাদের এমন বিপদ হতে পারে? সবকিছু যে আমাদের হাতে থাকে তা কিন্তু নয়। অনেক কিছু অনেক আগেই লেখা হয়ে গেছে। সে লিখন খণ্ডানোর ক্ষমতা তোমার আমার কারোরই নেই। ওদের রক্তে মিশে আছে মানুষ হত্যার অভিশাপ, আর সেই অভিশাপের ফল ওদের রক্তে। গোটা পরিবার নির্বংশ হলে সেই অভিশাপ চিরতরে থেমে যাবে। চমকে উঠলাম আমি। মাদাইয়ের গলা থেকে যে কণ্ঠস্বর বেরিয়ে আসছে সেটাকে একটা সাধুর কণ্ঠস্বর ছাড়া অন্য কিচ্ছু বলা যায় না। কিন্তু কে এই সাধু? হঠাৎ করেই চোখের সামনে কি যেন হয়ে গেল। দেখি মাদাই ধুলোর মধ্যে নিজের হাতের লাঠি দিয়ে দাগ কেটে চলেছে। সঙ্গে সঙ্গে পেছনের দিকে পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি রান্নাঘর থেকে ঘোমটা মাথায় দিয়ে রাঘবের বউ কি যেন একটা হাতে এগিয়ে আসছে ঘরের দিকে। বুঝতে পারলাম সময় অতীত হয়েছে। রাঘবের বউ হঠাৎ করে এসে পড়ায় আমার সামনে যেটা এসেছিল সে চলে গিয়েছে। কিন্তু আমার তো লাভ কিছুই হলো না। উল্টে রাঘবের পরিবারের কোনো একটা সমস্যা যেন সামনে এসে পড়ল। রাঘবের জ্ঞান সেদিন ফিরল না। বিড়ি বিড়ি করে মাঝে মাঝে সে কি সব বলতে লাগলো। প্রবল জ্বর এলো সন্ধ্যের দিকে। আবার কবিরাজ ডাকা হলো। কবিরাজ চলে যেতেই রাঘবের বউ তার ছেলেকে ঘুম পাড়িয়ে দিল। রাঘবের বউ ঘরে বসে, আমি বারান্দার কাছে। বললাম, আচ্ছা মা, আমায় একটা কথা বলো তো, এই রাঘবের পরিবারের অতীতের কি কোনো ঘটনা তোমার জানা আছে? এদের পরিবারের অতীতে কারো সঙ্গে কি কিছু হয়েছিল? সে কথা তো আমি জানি না, তবে শুনেছিলাম ওনারা আগে এখানে বড় পরিবারে থাকতো। তারপর কি হয়েছিল সেসব ব্যাপারে আমার ভালো জানা নেই। আমি এখানে যখন এসেছি তখন উনি ছাড়া ওনার বৃদ্ধ মাকে দেখেছিলাম, তবে তার তখন কথা বলার শক্তি খুব বেশি ছিল না। তার মানে কি হয়েছিল সেটা একমাত্র রাঘব ছাড়া অন্য কেউ বলতে পারবে না, তাই তো? তবে রাঘব সেসব কথা জানে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে রাতের বেলা স্বপ্ন দেখে চিৎকার করে উঠত। আমার আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমার ভুল হয়ে গেছে বলছি তো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তার মানে সত্যি সত্যি পরিবারের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। আর ওই যে কালো ছায়া, সেই কালো ছায়াকে কি তুমি নিজেও দেখেছিলে কখনো? হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। একদিন রাতের বেলায় দেখেছিলাম। একদিন রাতে
ঘুম ভেঙে দেখি ঘরের ভেতর হারিকেনটা আগের মতোই জ্বলছে, কিন্তু কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকছে। তাকিয়ে দেখি ঘরের জানলাটা খোলা, আর সেই জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে উনি। আর সেই জানলার বাইরে একটা কালো ছায়া, তার মুখ থেকে বেরিয়ে আসা লাল লম্বা একটা জিভ যেন সোজা ঢুকে পড়েছে ওনার মুখের ভেতরে। উনি পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। আমি ভয়ে বিছানা থেকে উঠতে পারিনি। একটু পরে সে কালো ছায়াটা জানলার কাছ থেকে চলে যায়, আর উনি আস্তে আস্তে চলে এসে বিছানায় শুয়ে পড়ে। রাতে এত ভয় পেয়েছিলাম যে কি করব কি বলবো বুঝতে পারিনি। পরদিন সকালে উঠে মনে হয়েছিল স্বপ্ন দেখেছি, কিন্তু এখন তো মনে হয় না, স্বপ্ন দেখিনি, আসলে ঠিকই দেখেছিলাম। আমার কেন জানি না মনে হচ্ছে এই পরিবারের সঙ্গে ওই অশুভ শক্তির কোনো না কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। সেই সম্পর্ক অনেক প্রাচীন। অশুভ শক্তি যত বেশি সময় ধরে কোনো স্থানে থাকে ততই তার ক্ষমতা বৃদ্ধি পায়, তখন কিন্তু তাকে আটকানো যায় না। আমায় ক্ষমা করো মা, ওই শক্তিকে আমি এখান থেকে তাড়াতে পারবো না। তবে তোমাদের তিনজনের জন্য আমি 3টি লাল সুতো তৈরি করে দেব। কাল পুজো করব। সেই পুজো যদি সফল হয় তাহলে বিপদ কিছুটা হলেও কমবে। সে রাতে আর ঘুম হলো না। ঘরে রাঘবের বউ আর বাইরে আমি জেগেই কাটিয়ে দিলাম। পরদিন সকালেই পুজোর ব্যবস্থা করলাম। রাঘবের বউ আমায় সাহায্য করলো। সে কাজ করতে গিয়ে এক পুরোহিতের সঙ্গে আমার দেখা হয়। সেই গ্রামের পুরোহিত সমস্ত কথা শুনে আমায় এক পাশে ডেকে নিয়ে গিয়ে বলল, সাধু বাবা, তুমি হয়তো জানো না, অনেক বছর আগে ওই রাঘবের পরিবারে এক অশুভ কালো দাগ লেগেছিল। তখনই আমি জানতুম এর শেষ এইখানেই হবে না, কিছু একটা হবেই। কি হয়েছিল সেটাই বলুন না, সেটাই তো আমি জানতে চাইছি। তবে ভালোভাবে আমি নিজেও কিছু জানি না, কারণ আমি তখন খুব ছোট, খুব বেশি না হলেও অনেকটাই ছোট। বাবার সঙ্গে এ গ্রামে ও গ্রামে ঘুরে পুজো আচ্ছা করি। বাবার মুখেই শুনেছিলাম রাঘবের বাবা ছিল রমাকান্ত। রমাকান্তর এক ভাই ছিল নন্দন। নন্দন তার বউ ছেলেকে নিয়ে ওইখানেই থাকতো। ওই এখন যে বাড়িতে গদাই থাকে ওই বাড়িতে। ওই বাড়িটা তখন ছিল রাঘবের বাবা রমাকান্তর। গদাই আসলে হলো ওই নন্দনেরই ছেলে। কিন্তু যে সময় এই সমস্ত ঘটনা ঘটে তখন গদাই কয়েক মাসের জন্য তার মামার বাড়িতে ছিল। তার মধ্যেই ব্যাপারটা ঘটেছিল। রাঘবের বাবা রমাকান্ত কোনো এক সাধুকে এনে ওই বাড়ির বাস্তুতে প্রবেশ করিয়েছিল এক অশুভ শক্তি। ভেবেছিল ওই অশুভ শক্তি নন্দন আর তার পরিবারকে ধ্বংস করে ফেলবে। সেটাই করেছিল। তারপরে সেই সাধু বাবা ওই অশুভ শক্তিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছিল, কিন্তু কোনো এক কারণে পুরোপুরিভাবে সেটা করতে পারেনি। সেই সাধু যাওয়ার আগে বলে গেছিল, আমি তোর কাছে যা চেয়েছিলাম তার সমস্ত কিছুই তুই আমায় দিসনি। মনে রাখিস, এর ফল ভালো হবে না, মনে রাখিস। নিজের কার্য সিদ্ধি করে নেওয়ার পর রমাকান্ত সেই সাধুকে দেওয়া কথা রাখতে চায়নি। তাই সাধুও ইচ্ছে করেই হয়তো সেই শক্তিকে পুরোপুরিভাবে এখান থেকে সরিয়ে নিয়ে যায়নি। ওই সাধু অভিশাপ দিয়েছিল, এ বাড়িতে যখনই সময় হবে তখনই ওই
অশুভ শক্তি নিজের সকল ক্ষমতা নিয়ে ফিরে আসবে এবং এই বাড়িতে থাকা সবাইকে ধ্বংস করে দেবে। তার মানে ওই বাড়িতে এখন রাঘব, তার ছেলে আর বউয়ের প্রচণ্ড বিপদ রয়েছে। এত সময় ধরে যে শক্তি ওখানে রয়েছে তাকে হারানো যাবে না। ওদের খবর আমি যা শুনেছি তাতে ওখান থেকে ওদের সরিয়ে নিয়ে গেলেও বাঁচানো যাবে বলে মনে হয় না। প্রথম আমি কয়েকবার রাঘবকে বলেছিলাম ওখান থেকে সরে যেতে, কিন্তু আমার কথা ওরা কেউ বিশ্বাসও করেনি। সত্যি কথা বলতে আমি আর এত কিছু খুলে বলতেও চাইনি। কি প্রয়োজন ভাই? এত সময় ধরে যে শক্তি ওখানে রয়েছে তাকে হারানো যাবে না। আজ আমি পুজো করে এসে সব কমাবার চেষ্টা করে দেখি, তারপর যদি না হয় তাহলে ওদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব আমি। পুরোহিত আমার কথায় সম্মতি জানালো, সে আমার সাহায্য করবে এটাও বলল। পুজোর সমস্ত উপকরণ নিয়ে সমস্ত কিছু তৈরি করে আমরা প্রায় দুপুর শেষে বিকেলের দিকে ফিরে এলাম রাঘবের বাড়িতে। রাঘব তখন খানিকটা সুস্থ হয়েছে। আমায় পুজো করতে দেখে সে খুশি হলো। ততক্ষণে গ্রামের কিছু লোক, কবিরাজ আরও অনেকেই জড়ো হয়েছে রাঘবের বাড়িতে। বাড়ির উঠোনেই পুজোর ব্যবস্থা করা হলো। অমাবস্যার রাত, একটু পরে অন্ধকার নামতেই চারিদিক ঢেকে গেল। পুজো শুরু হওয়ার পরেই কিন্তু শুরু হলো সমস্যা। উঠোনের মধ্যে এসে পড়তে লাগলো মাটির ডেলা, আধপোড়া শরীর, কাঁচা কিংবা মরা কাকের দেহ। যা লোকজন ছিল তার মধ্যে থেকে অনেকেই ভয়ে সেখান থেকে ফিরে গেল। আমি, কবিরাজ, পুরোহিত, গদাই, রাঘব আর রাঘবের বউ এরাই মাত্র রইলাম। এক সময় রাঘব কি যেন একটা দেখে প্রচন্ড ভয়ে চিৎকার করে বলল, ওটা ওটা কি? ওখানে ওটা কি দাঁড়িয়ে আছে? রাঘবের কথায় সকলেই সেদিকে তাকালো। ঘরের ভেতরে গিয়ে ঢুকলো। রাঘব, পুরোহিত, কবিরাজ সবাইকে আমি দাওয়ার কাছে উঠে যেতে বললাম। ঠিক তখনই দেখতে পেলাম বাড়ির চৌহদ্দির মধ্যে বেড়ার কাছে এসে দাঁড়িয়েছে একটা লম্বা মস্ত বড় ছায়া মূর্তি। যজ্ঞের আগুনে তাকে দেখা যায়। কালো তার শরীর, টকটকে লাল ভাটার মতো চোখ, মুখ থেকে জিভটা অদ্ভুতভাবে বেরিয়ে এসেছে বাইরে। বুঝতে পারলাম এগুলো নিম্ন স্তরের প্রেত, যাকে বাস্তু অশুভ করার জন্য কোনো স্থানে বেঁধে রাখা যায়। একবার একে কোনো স্থানে বেঁধে দিলে তারপর সেই স্থান থেকে সহজে সে যায় না। এমনকি মাঝে মাঝে সাধকের কথা ব্যতীত সে সেই স্থান থেকে যায় নিজের ইচ্ছে অনুসারে। এটাও বুঝতে পারলাম তাকে পুরোপুরি আটকাবার ক্ষমতা আমার নেই। সে ঘর ঘরে অদ্ভুত গলায় বলল, তোকে বলছি না তুই কিচ্ছু করতে পারবি না আমার। আমি ওদের নিয়ে যাবই, আজকে হোক কিংবা অন্য দিন। আমি ওদের নিয়ে যাবই ওদের নিয়ে। যা করেছে ওদের পরিবার করেছে, ওদের তো কোনো দোষ নেই, তার জন্য ওদের কেন শাস্তি পেতে হবে? এ বাড়িতে যে থাকে তার উপর আমার অধিকার, ওদের উপর আমার অধিকার রয়েছে। আজ রাতেই ওদের নিয়ে যাব আমি। তুই ওদের আটকাতে পারবি না আটকাতে। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই লাল সুতো সবার হাতে বেঁধে দিয়েছিলাম। সেই প্রেত মূর্তি বারান্দার দিকে এগিয়ে গেলেও ওদের কিন্তু স্পর্শ করতে পারলো না। চিৎকার করতে লাগলো,
আমায় ধরার জন্য ছুটে এলো এদিকে, কিন্তু আমায় সে স্পর্শ করতে পারবে না। একে তো দেহ বন্ধন করা, তার উপর মধুসুন্দরী দেবী ও মাতু পাগলির হাত এবং আশীর্বাদ আমার মাথায় রয়েছে। আক্রোশে সে প্রায় অন্ধই হয়ে গেল। চিৎকার করতে করতে গোটা বাড়ির চারদিকে ঘুরতে লাগলো, যেন একটা ঝড় উঠেছে গোটা বাড়ি জুড়ে। একসময় সব কিছু স্থির হয়ে এলো। আমার পুজো শেষ। মনে করলাম এই বুঝি সব ঠিক হয়ে গেল। রাঘব প্রায় কেঁদেই ফেলেছিল। পুরোহিত, কবিরাজ, গদাই সবাই শান্তির নিঃশ্বাস ফেলল। তার মানে রাঘবকে আপনি সেই অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়ে ফেলতে পারলেন। কিন্তু আপনি তো বলেছিলেন তাকে পুরোপুরি আটকানো আপনার কাজ নয়। তারানাথ একবার হাসল, তারপর বলল, অদৃষ্ট যা ভাগ্যে লিখে দিয়েছে তা তো হবেই। আমার ক্ষমতা কি তাকে বদলাবার? তাকে শুধুমাত্র আমি সামান্য সময়ের জন্য ঠেকাতে পেরেছি, কিন্তু পুরোপুরি তাকে সেখান থেকে সরাতে পারিনি। এদিকে আমি তো আর সব সময় সেখানে থাকতে পারবো না, তাই আরও একটা ব্যবস্থা করার জন্য পুরোহিতকে সঙ্গে করে সেদিন পাশের গ্রামে গেলাম। ওই গ্রামে একজন বড় তান্ত্রিক রয়েছে। ওই তান্ত্রিকের সঙ্গে কথা বলে যদি কিছু ব্যবস্থা করা যায় এই মনস্থির করে গেলাম। ওখানে পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যা হয়ে গেল, তাই রাতের বেলা সেখানেই থাকতে হলো। তাকে সব কথা খুলে বললাম, কিন্তু তান্ত্রিক সব কথা শুনে যেন খুব অসন্তুষ্ট হলো। তারপরেও আমাদের কথায় রাজি হয়ে গেল। পরদিন সকালে যখন ফিরে এলাম রাঘবের বাড়ি, তখন মহা সর্বনাশ হয়ে গেছে। ওদের বাড়ির কাছাকাছি পৌঁছতেই দেখি সেখানে লোকজনের ভিড়। তাড়াতাড়ি বাড়ির মধ্যে এসে ঢুকলাম। দেখি দাওয়ার কাছে বসে গদাই মাথায় হাত দিয়ে কাঁদছে। আমায় দেখতে পেয়ে ছুটে এসে পায়ের উপর পড়ল, বলল, কি যে হয়ে গেল সাধু বাবা, আজ সকালে এসে দেখি এই অবস্থা। কিন্তু ওদের হাতের লাল সুতোগুলো কোথায় গেল? এগিয়ে গেলাম ঘরের ভিতরে, আর তারপর যা দেখতে পেলাম সে দৃশ্য আমি জীবনে ভুলব না। তিনজনের শরীরটাকে কেউ যেন টেনে টেনে ছিঁড়ে ফালা ফালা করেছে, তারপর ঘরের মধ্যে ছড়িয়ে রেখেছে। গোটা ঘর রক্ত মাংস মজ্জায় ছড়িয়ে রয়েছে। সে ঘরে প্রবেশ করা যায় না। তান্ত্রিক সব কিছু দেখল, শুনল, কিন্তু কিছুই বলল না। একসময় পুরোহিতের সঙ্গে সে আলাদা দাঁড়িয়ে কথা বলল। অবাক হয়ে লক্ষ্য করলাম, যেখানে সেই বেলগাছটা থাকার কথা গদাই বলেছিল, সেখানে আঙুল দেখিয়ে তান্ত্রিক কিছু একটা দেখাচ্ছে। তারপরে তান্ত্রিক সেই স্থান ত্যাগ করে চলে গেল। পুরোহিত আমার কাছে এসে বলল, আমাদের মনে হয় একটু ভুল হয়ে গেল। এই সব কিছুর পেছনে আসলে রাঘবের বাবাই দায়ী। তার জন্যই তো এই অশুভ শক্তি এই বাড়িতে এসেছিল। কিন্তু যে সাধু অশুভ শক্তিকে এই বাড়িতে এনেছিল, সেই সাধু বেলগাছটাকে পুঁতে রাখতে বলেছিল। এই বেলগাছটা রাখার জন্যই হয়তো এতদিন ধরে কিছু হয়নি। যেই না ওই বেলগাছটাকে রাঘব কেটে ফেলেছে, তারপরেই এই অশুভ শক্তি তাদের উপর আরো ভালোভাবে প্রভাব বিস্তার করতে পেরেছে। এখানে তোমার কোনো দোষ নেই সাধু বাবা। যেটা হওয়ার সেটা তো হবেই, বলুন। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ঘরের দিকে। ওদের আমি বাঁচাতে পারলাম না।
প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব নয়। প্রকৃতি যখন ঠিক করেছে এক রক্তের ভুলের শাস্তি দেবে অন্য রক্তকে, তখন সেটাই হবে। কুসুমপুরে আমি আর ছিলাম না। সেদিন দুপুর বেলায় সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা উঠে আসব, কিন্তু কি মনে করে তারানাথ একটা লাল সুতো এগিয়ে দিল কিশোরীর দিকে আর বলল, এই নাও, এর মধ্যে 4টি পেরেক আছে। মেষবাড়ির 4 কোণে ভালোভাবে পুঁতে রাখবে, আর কাল সকালে উঠে প্রথমেই সেই 4টে পেরেকের কাছে গিয়ে পৌঁছবে। সেখানে কি দেখলে তা আমায় জানাবে, কেমন? আমি আর কোনো কথা বললাম না। আকাশের অবস্থা মোটেই ভালো লাগছিল না, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। তাই তাড়াতাড়ি বেরিয়ে আমরা রওনা দিলাম নিজের গন্তব্যের উদ্দেশ্যে।